আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করে থাকি। চলছে সংসদের অধিবেশন, সেখানে বিভিন্ন অধ্যাদেশ বিল আকারে পাশ হচ্ছে, কিছু অধ্যাদেশ পাশ হচ্ছে না, বাতিল করা হচ্ছে বা অনিচ্ছা রয়েছে অভিযোগ বলছে। এবং আজ সে বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমাদের সঙ্গে রয়েছেন নূর খান লিটন, বিশিষ্ট মানবাধিকার কর্মী, এবং আমাদের সাথে আছেন খন্দকার মাসুকুর রহমান, তিনি বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, এছাড়াও মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক। আমি দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি প্রথমেই মিস্টার লিটনকে দিয়ে শুরু করতে চাচ্ছি আমার আলোচনা। 133টি অধ্যাদেশ ছিল অন্তর্বর্তী সরকারের, তার মধ্যে 10টি বাতিল বা আইন হিসেবে বিল পাশ হয়নি। তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025। এবং আইসিটির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম একটি বক্তব্য বলেছেন, তার কথায় উঠে এসেছে গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয় ছিল। এই বিষয়ে আপনার কিছু বলার আছে কিনা? দেখেন, একজন মানবাধিকার কর্মী হিসাবে গত 1.5 যুগ সময়কাল ধরে বাংলাদেশে, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে যে ধরনের ঘটনা ঘটেছে, অর্থাৎ মানুষ রাস্তা থেকে মানুষকে উঠিয়ে নেওয়া হয়েছে, বাসা থেকে, অফিস আদালত থেকে, রাজনৈতিক দলের অফিস থেকে এবং রাজনৈতিক দলের অফিসের সামনে থেকে, এবং তাদের একটা বড় অংশ হচ্ছে বিরোধী রাজনৈতিক দল এবং মতের লোক, এবং যাদের একটা বড় অংশ এখনো ফিরে আসেনি, তাদের কোনো সন্ধানও আমরা এখন পর্যন্ত জানি না সর্বশেষ অবস্থা তাদের কি হয়েছে, ধারণা করা যায়। এবং আপনি যদি খেয়াল করে থাকেন যে এই অধ্যাদেশের মধ্য দিয়ে কিন্তু গুমকে সংজ্ঞায়িত করা হয়েছিল, যেটি পূর্বে ছিল না। আইসিটি অ্যাক্টে যে মানবতা বিরোধী যে অপরাধ, সেই গুমের যে ব্যাখ্যাটা আছে, যে সংজ্ঞাটা আছে, সেটা আমাদের সবার খেয়াল রাখা উচিত। ওটা হচ্ছে চলমান ঘটনা, যে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে এবং যেটা যুদ্ধ অপরাধের সাথে মানে মানবতা বিরোধী অপরাধের মতো হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটা দুটো ঘটনা যখন ঘটে, সেগুলোকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন, মানে সেগুলোকে আপনি কিভাবে আইনগতভাবে অ্যাড্রেস করবেন, এই বিষয়টা জরুরি। দ্বিতীয় হচ্ছে শুধু যে গুম সংক্রান্ত অধ্যাদেশ মানে জরুরি ছিল কি ছিল না বা প্রয়োজন ছিল কি ছিল না, এই বিতর্ক না, আরও বিতর্ক আছে। সেটা হচ্ছে কেউ কেউ বলছেন যে এই অপরাধ অনেক বড় অপরাধ, এই অপরাধকে লঘু করে দেখার সুযোগ নাই, অর্থাৎ 10 বছর বা এর চেয়ে একটু বেশি সময়ে সাজা হবে, এটা তো হয় না। আমরা আরও বড় ধরনের এই অপরাধকে শাস্তির জায়গাটি আরও শক্ত করতে চাচ্ছি। প্রশ্ন হচ্ছে গুম অধ্যাদেশ যেটা, সেখানে কিন্তু এই শাস্তি বড় কথা ছিল। যেমন একটি মানুষ যদি 5 বছরের অধিক সময় ফিরে না আসে, ধরে নেওয়া হবে, মানে ফিরে না আসে, সেই ক্ষেত্রে কিন্তু ওই বিষয়টিতে কিন্তু যাবজ্জীবন, মৃত্যুদণ্ড, এই বিষয়গুলি রয়েছে। এবং কেউ যদি গুম করার পর কারো লাশ যদি পাওয়া যায়, অর্থাৎ হত্যাকাণ্ডের শিকার হয়, তখন কিন্তু ওইটা মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, এই বিষয়গুলি বিবেচনা করবে আদালত। এইখানে কোনোভাবে বলার সুযোগ ছিল না যে এই অধ্যাদেশের প্রয়োজনীয়তা নেই, বা এই অধ্যাদেশটি ছাড়াও আমরা গুমকে মানে অ্যাড্রেস করতে পারবো। আমি জানি না বিজ্ঞ আইনজীবীরা কিভাবে এই ব্যাখ্যাগুলো দিচ্ছেন। আমি নিজে কিন্তু আইনজীবী না, মানবাধিকার কর্মী, এবং আমরা গত দীর্ঘদিন 1.5 দশকের সময়কাল ধরে যে ঘটনাগুলো প্রত্যক্ষ করেছি, দেখেছি, এবং রাষ্ট্রের এমন কিছু কম্পোনেন্ট এটার সাথে জড়ায় গিয়েছিল, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত এই দোষে দুষ্ট ছিলেন, তার নির্দেশনা, তার সিদ্ধান্ত, এই কথাগুলি কিন্তু বিভিন্নভাবে এসছে, আদালতেও এসে গেছে। এই জায়গাগুলিকে আমরা কিভাবে মানে আজকে বিশেষ করে বিএনপির মতো সংগঠন, যখন যারা বিরোধী দল এবং আমরা যারা গুম কমিশনে কাজ করেছি, আমরা দেখেছি
যে আমাদের কাছে যে অভিযোগ এসছে তার বেশিরভাগ অভিযোগ ছিল বিএনপি নেতা কর্মীরা মানে গুমের শিকার হয়েছেন। 2জন পার্লামেন্ট মেম্বার যারা ফিরে আসেননি, একজন তৎকালীন প্রতিমন্ত্রী, আজকের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি যদিও আল্লাহর রহমত যে যান নিয়ে এখন পর্যন্ত আছেন, দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাচ্ছেন, তিনিও কিন্তু একটা দীর্ঘ সময় গুমের শিকার হয়েছেন এবং বাংলাদেশ থেকে তাকে গুম করে ভারতে নেওয়া হয়েছে এবং সেখানে দীর্ঘ যন্ত্রণার পর তিনি মুক্তি পেয়ে দেশে ফিরেছেন। এবং জামাতের অনেক নেতাকর্মী একই ঘটনার শিকার হয়েছেন। তবে আমরা আমাদের যে হিসাব দেখেছি সেখানে এখন পর্যন্ত যারা ফিরে আসেনি এই সংখ্যাটি বিএনপির রাজনৈতিক দলের হচ্ছে বেশি। এক, সব কয়টা যদি আমরা গুমের কেস খেয়াল করি, এটার যোগফল যদি বিবেচনা করি, সেখানেও কিন্তু বিএনপি বেশি। কিন্তু আজকে বিএনপি রাষ্ট্র পরিচালনা করছেন, পার্লামেন্টে যে ধরনের বক্তব্য দেখছি, আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে বলছি যে এইখানে আমাকে হতাশ করছে এবং আমি চিন্তা করছি আমরা কি ঘুরে ফিরে পিছনের দিকে যাচ্ছি। আমরা কিন্তু অনেক আশা করেছিলাম, এমনকি এই অধ্যাদেশের যদি কোনো দুর্বলতা দিক থেকে থাকে, পার্লামেন্ট মেম্বারদের কাছে যদি ওটা বিবেচিত হয়, এই পার্লামেন্ট অধিবেশন চলাকালীনই কিন্তু এগুলো সংযোজন বিযোজন করার সুযোগ ছিল। কারণ এটা খুব যে মেজর কোনো ত্রুটি ছিল আমার কাছে এটা এখনো মনে হয় না। মানবাধিকার কর্মী হিসেবে আরও শক্ত আমরা একটা অবস্থানে যাওয়ার কথাও বলেছিলাম। এখন ধরেন এমনি তো 1.5 বছরের বেশি সময় মানবাধিকার কমিশন ছিল না। আজকে আপনি যখন মানবাধিকার মানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে গুম অধ্যাদেশ, মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ এবং জুলাই, এই তিনটা কিন্তু একের সাথে অপরের একটা সংশ্লিষ্টতা আছে। আমাদের এই জিনিসটা কিন্তু খুব ভালো করে মনোনিবেশ যদি আমরা করি তাহলে এটা দেখব। তো এইটা বলার কোনো সুযোগ আমি দেখি না যে যেভাবে এখন অনেকে বক্তব্য রাখছেন, কোন বিবেচনা থেকে রাখছেন আমি জানি না। তবে আমি গত কয়েকদিন ধরে এই আইনগুলো, এই অধ্যাদেশ, প্রস্তাবনা, এই জিনিসগুলি লক্ষ্য করছি এবং আমার কাছে একজন মানবাধিকার কর্মী হিসাবে মনে হচ্ছে যে আমি ভীষণভাবে হতাশ। আমি একটু যদি খন্দকার মাসুকুর রহমানের কাছে আসি, মিস্টার নূর খান বলছিলেন বিএনপির মতো একটি সংগঠন যাদের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে এবং হিসেবে বলছে বিএনপির বেশি সংখ্যক নেতাকর্মী গুম, পাশাপাশি বেশি সংখ্যক নেতাকর্মী এখনো ফিরে আসেনি যাদেরকে ধরা হচ্ছে গুম। এই যে বিএনপি এখন ক্ষমতায়, তাদেরই তো বেশি উচিত এই জিনিসটা নিয়ে কাজ করা। কেন বিএনপি চাচ্ছে না অধ্যাদেশটি আইন আকারে? ধন্যবাদ আপনাকে, সম্মানিত আলোচককে। নূর ভাই যথার্থই বলেছেন, এই গুম, আয়নাঘর, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এর যত বেশি ক্ষতি হয়েছে বিএনপির, আর কারণ সে যথার্থই বলেছেন যে বিরোধী মতের উপরে এটা ব্যবহার হতো। আমাদের 2জন এমপির কথা বলেছেন, আজও তারা ফিরে আসেনি। বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, চৌধুরী আলম ফিরে আসেনি। আপনি আমি অসংখ্য উদাহরণ দিতে পারি। বিএনপি, আল্লাহর অশেষ রহমান, জনগণ বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে জনগণের সেবা করার সুযোগ দিয়েছে। বিএনপি একাধিকবার রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে বিরোধিতা ছিল, রাজপথে 17 বছর লড়াই সংগ্রাম করেছি। এই লড়াই সংগ্রামে আমি বিএনপির একজন সাধারণ কর্মী হিসাবে সম্মুখ সারির আমি যোদ্ধা। আমি জোর দিয়ে বলতে পারি আমি কাছের থেকে দেখেছি। যেটা বিএনপি ক্ষমতায় এসে গুম খুমের বিচার হবে না, এটা আমি নিজেও ভাবতে পারি না। বিএনপি এমন কাজ করবে না। বিএনপি যদি বা আমরা যদি জনগণের ভাষা বুঝতে ভুল করি, খেসারত দিতে হবে। যেমন
আমি জনসভায় বক্তৃতায় কিংবা অনেক টক শোতে বলেছিলাম, শেখ হাসিনা আওয়ামী লীগের মতো একটা পুরান দলকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেছেন, যে কোনো সময় পড়ে যেতে পারত। এটা প্রয়োজন ছিল না, জোর করে ক্ষমতায় থাকার কোনো দরকার ছিল না। আর ওটা যদি না করতো তাদের এই অবস্থা হতো না। ওয়ার্ড থেকে সর্বোচ্চ জায়গায় লোক পলাতক, এটা কোনোদিনও কোনো রাষ্ট্রে খুব কম হয়েছে। উদাহরণ নূর ভাই, খুব কম, এরকম হওয়ার কথা না। আমি প্রায়শই বলেছি, জুলাই বিপ্লব থেকে রাজনীতিবিদের শিক্ষা নেওয়ার দরকার। 54 বছর বাংলাদেশের বয়সে রাজনীতিবিদরা এখন একটা সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। আমাদের ইলেকশনের সময় অন্তর্বর্তী সরকার প্রয়োজন, অথবা তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হয়। এটা কাদের? আমাদের ব্যর্থতার কারণে না। কারণ আপনার 14, 18, 24 যদি 18-তে এটা সুষ্ঠু নির্বাচন হতো, হয় বিএনপি ক্ষমতায়, আওয়ামী লীগ বিরোধী দলে, নূর ভাই, জি, এটাই হতো। অথবা আওয়ামী লীগ ক্ষমতায়, বিএনপি বিরোধী দলে, এই তো হতো। 24 হতো? বলেন আপনি কথা, 24 তো হতো না। এখন তো কিংবা ক্ষমতায় না, আমি বলি কিংবা, আমি ওই জায়গায় আসতেছি, কিংবা 24-এও যদি এরকম একটা নির্বাচন হতো, হাজার প্রাণ যেত না। এই হাজার প্রাণের বিনিময় এই সংসদে সরকারি দল, বিরোধী দল। আমি বিশ্বাস করি এই 15.5 বছর বর্তমান প্রধানমন্ত্রী, বিএনপি তখন তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান উনি সবচেয়ে বেশি কথা বলেছেন, আলোচনা করেছেন, নির্দেশ দিয়েছেন, আমাদের কাছে শুনেছেন বিএনপির সাংগঠনিক টিমের কাছ থেকে। আবারও বলি, বিএনপির সাংগঠনিক টিমের কাছ থেকে। এই 17 বছর ওনাকে এই কাছের থেকে 1000 কিলোমিটার দূরে থাকলেও আমার বিশ্বাস হয়েছে আমি ব্যক্তিগতভাবে একটি গণতান্ত্রিক মনা ব্যক্তি। ব্যক্তিগতভাবে আমি যেটা পছন্দ করি না, সংখ্যাগরিষ্ঠ যদি ওইটাকেই পছন্দ করে, আমি ওটাকেই মেনে নেওয়ার লোক। গণতন্ত্রের ওটাই ওই লোক। আমি ওনাকে দেখেছি এবং আমার বিশ্বাস আমাদের ধৈর্য ধরতে হবে। অল্প কয়দিন বিএনপি তারেক সাহেবের নেতৃত্বে সরকার বা সংসদ এমন কাজ করবে না, আমরা আবার 24-এর পূর্বে ফিরে যেতে চাই না। যেই প্রশ্ন আমার ছিল যে বিএনপি কেন গুম অধ্যাদেশটা আইন হিসেবে পাশ করছে না, আপনার মতামত যে করবে অন্তর্বর্তী সরকারের স্পেসিফিক, আমি কারণটাই জানতে চাচ্ছি। না, কারণটা নিশ্চয়ই একটা কারণ আছে। ওই যে নূর ভাই বলছে না, আমিও আইনজ্ঞ নয়, এটার ব্যাখ্যা বিজ্ঞ আইনজীবীরা দিতে পারবে। তবে আমি এইটা বিশ্বাস করি, গুম খুনের বিচার হবে না এই অধ্যাদেশ, এইটা বিএনপি করবে না, এবং এটা করা বিএনপি করার মতো কাজও করবে না, সেটা আমি আপনাকে এই প্রত্যাশা জায়গায় রাখতে চাই। কারণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি, অবশ্যই, নিঃসন্দেহে সবচেয়ে বেশি। যেমনটি বলছিলেন খন্দকার মাশরুকুর রহমান, আমি গুম নিয়ে আরেকটু যাচ্ছি মিস্টার নূর খান লিটনের কাছে। উনি বলেছেন যে উনি আশা করেন বিএনপির বিচার করবেনই, এবং কারণ যেহেতু বিএনপির অসংখ্য নেতাকর্মী এখনো গুম আছেন। এবং এখানে দেখেন একটা বিষয় খুব মানে আমরা তো খুব অল্পে হতাশ হয়ে যাই, কারণ আমরা তো বিগত দিনগুলো যে দেখেছি ক্ষমতায় থাকার জন্য রাজনৈতিক দল কি কি ঘটনা ঘটায়, সেই জায়গা থেকে আমরা আশাহত হচ্ছি। একটা জিনিস পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে এইবার প্রথম দেখলাম, যদি এটা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মানে বিএনপির অনেক নেতাকর্মীদের সাথে আলোচনা করে যেটা বুঝলাম, সেটা হচ্ছে এই বিষয়ে কিন্তু তারা যে কমিটি হয়েছে সে কমিটিতে প্রচণ্ড রকম আলোচনা করেছে, মানে অনেক আলোচনা হয়েছে।
এবং সেই আলোচনা যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটুকু আমরা জানতে পেরেছি, সেটা যদি ধরে নেই যে আলোচনা ওই পর্যায়ে ছিল, তাহলে আমাকে এটা স্বীকার করতে হবে যে আমার যে উপলব্ধি, আমার যে আকাঙ্ক্ষা, সেই কথাগুলো কিন্তু পার্লামেন্ট সদস্যরা তাদের যে কমিটি করেছেন সেই কমিটিতে আলোচনা করেছেন। সেটা তারা গ্রহণ করুক আর না করুক, আলোচনাটা হয়েছে, এটা একটা মানে আমি অগ্রগতি দেখছি। আরেকটি যে বিষয় সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে, যদি এই গুম অধ্যাদেশটি তাদের কাছে মনে হয়ে থাকে, প্রথম হচ্ছে যে অধ্যাদেশটি যদি তাদের কাছে মানে মানবাধিকার কমিশনের যে বিষয়টা গুম অধ্যাদেশের সাথে জড়িত অনেকটা, সেইখানে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু আমরা বুঝতে পারবো যে সেটি মানে মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ সেটি কিভাবে বহাল। কারণ ইতিমধ্যে কিন্তু আগামীকালকের পর থেকে 2009 সালের যে অধ্যাদেশ সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। তারপর এই জাতীয় সংসদ, বিএনপির সদস্যরা সেটাকে কিভাবে আইনে পরিণত করবেন সেটা হচ্ছে দেখার বিষয়। সত্যি সত্যি যদি মন্ত্রী সাহেবরা যে প্রতিশ্রুতি দিচ্ছেন, পার্লামেন্ট সদস্যদের অনেকে যে প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমরা আরও শক্তভাবে মানবাধিকার কমিশনের এই আইনটিকে আরও শক্তভাবে আরও ইফেক্টিভলি কাজ যাতে করতে পারে সেই জায়গায় যাব, আমাদের তার খুব বেশি অপেক্ষা করতে হবে না। খুব কয়েক দিনের মধ্যে আমরা অনুমান করতে পারবো, কয়েক সপ্তাহের মধ্যে আমরা দেখতে পারবো আশা করি। তবে এইটা ঠিক যে যে জায়গাটিতে আমাদের আশাহত হলো যে অধ্যাদেশটা বহাল রেখে, বহাল থাকা অবস্থায় পার্লামেন্টে কিন্তু সংশোধন করতে পারতো। এই কমিটিতে সংশোধন করে দিলে কিন্তু এত আমাদের ভিতরে আশাভঙ্গের কারণ হতো না। যেহেতু মানবাধিকার কমিশন নিয়ে কথা আসলো, আমি একটু যদি প্রশ্ন করতে চাই। আজ জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল পাশ হচ্ছিল। ওই সময় আপত্তি করেছেন জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ। উনি বলছেন এটাকে দুভাবে ব্যাখ্যা করা হচ্ছে, এবং যেটা আমি যদি খুব সংক্ষেপে বলি যে সংকীর্ণ ব্যক্তিগত স্বার্থে যে হত্যা, এবং আরেকটি বলছেন গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের উদ্দেশ্যে যে হত্যা, এটা ডিফাইন করবে মানবাধিকার কমিশন। এবং সেম আপনি যে কথাটি বললেন যে 2009-এর অধীনে ওই আইনে যদি চলে, মানবাধিকার কমিশন কি প্রশ্নবিদ্ধ হবে না? মানবাধিকার কমিশন 2009-এ যদি আমরা ফিরে যাই তাহলে এই কাজটি যথাযথভাবে করতে সক্ষম হবে না, এটাই ধরে নেওয়া সবচেয়ে ভালো। আরেকটা জিনিস মনে রাখেন যে মানবাধিকার কমিশনের সাথে আমি কিন্তু শুরুতেই বলেছি যে তিনটি বিষয় খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। একটি হচ্ছে গুম, একটি হচ্ছে জুলাইয়ের যে আপরাইজিংয়ের সময় যে হত্যাকাণ্ড, যে বিভৎসতা, সেইটার বিষয়। এবং মানবাধিকার কমিশনকে যদি আপনি 2009-তে নিয়ে যান, সেখানে যে দুর্বলতা রয়েছে, যে সীমাবদ্ধতা রয়েছে, সেটা দিয়ে এই জিনিসটা ডিফাইন করা, এইটা অ্যাড্রেস করা সেই জায়গায় পারবে না। এইটা বরং যেটা হতে পারতো যে এই তিনটা আইনকে আলাপ আলোচনা করা যেত, মানে এই অধ্যাদেশটাকে রিজেক্ট না করে, এই অধ্যাদেশকে মানে ওইটাকে কি বলে সময় উত্তীর্ণ না করে, এই সময়কালের মধ্যে অর্থাৎ 30 দিনের মধ্যে এটা নিয়ে ব্যাপক আলোচনা করে 11 তারিখে মনে হয় এটা সমাপ্ত হচ্ছে, এর আগেই এইটা নিয়ে আলাপ আলোচনা করে একটা আইনের আওতায় আনা উচিত দিয়ে দিতে পারতো, এবং সেটা আইনটা প্রণয়ন করলে আজকে আমরা আরো অনেক শক্তিশালী মনে করতাম। আচ্ছা, যেহেতু আমরা সংসদ নিয়ে কথা বলছি এবং আজকের সংসদ নিয়ে, আমি একটু খন্দকার মাসুকুর রহমানের কাছে আসতে চাই। আজ হাম নিয়ে কিছু কথা উঠেছে, এবং এই হামের বিষয়টি যেটি কালো মনে হয় 11 জন শিশু মারা গেছেন, যেখানে বলা হচ্ছে একজন শিশু হাম নিয়ে, বাকি যে 10 জন তারা হামের উপসর্গ নিয়ে। এবং 2019 সাল থেকে হাম, রুবেলা, পোলিও টিকাগুলোর যে কার্যক্রম, টিকা আমদানি বা যাই বলেন, এটার সমস্ত কার্যক্রম বন্ধ ছিল, যেটা ফ্যাসিস্ট সরকার আমি বলবো বন্ধ করে রেখেছিলেন। তারা অন্য কাজে ব্যস্ত ছিলেন, রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট কাজে। স্বাস্থ্য খাত একেবারেই ভেঙে পড়া ছিল, এবং ইন্টারিমের হয়তো দায়িত্ব ছিল সংস্কার করা, যেহেতু তারা সংস্কারের জন্য এসেছিল, কিন্তু আমরা সেটা দেখেছি হয় না। এবং এমনও আছে যে 9 মাস সেই স্বাস্থ্যকর্মীরা বেতন পাননি। বিএনপির তো এখন উচিত, কেন এই হাম তো মরণ ব্যাধি না, এবং চিকিৎসকরাই বলছেন, রাজশাহী মেডিকেল কলেজের কিছু চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন হাম মরণ ব্যাধি না। এটাকে খতিয়ে দেখতে হবে কেন এই হাম উপসর্গ নিয়ে এসে শিশুরা মারা যাচ্ছেন। কি মনে হয় এখানে কি কারণ খতিয়ে দেখার চাইতে বেশি অন্য কিছু প্রাধান্য পাচ্ছে? না, আমি হাম নিয়ে আপনি যে কথাটা বলেছেন,
স্বাস্থ্যমন্ত্রী আজকে পার্লামেন্টে বিবৃতি দিয়েছেন, দেখেন আমারও দু একবার হাম হয়েছে নূর ভাই, এটা তখন অত গুরুত্ব আমার মা চাচিরা দেয় নাই। আমাদের ছোটবেলায় সবারই সবারই এক সবাই হয়েছে। হয়েছে, হ্যাঁ। এটা নতুন একটা ভেরিয়েন্ট বা একটা ভাইরাস বলেন, অথবা এটা এটা চিন্তা করছে, যেমন আমরা করোনার সাথে পরিচিত ছিলাম না, এটা একটা ভাববার বিষয়। 19 সাল থেকে এই টিকাগুলো বাংলাদেশে আসে নাই, তবে আমাদের দেশে চিকিৎসা ব্যাপার অনেক ডেভেলপ হলেও বাংলাদেশে এই স্বাস্থ্যনীতি বলেন বা শিক্ষানীতি বলেন, এই বিশ্বায়নের যুগে বিশ্বের সাথে তাল মিলিয়ে যেটা হওয়া উচিত ছিল সেই পর্যায়ে আমরা যেতে পারি নাই। কারণ এটা পাই না, এটা প্রমাণটা কি? তাহলে বছরে ভারতে চিকিৎসার জন্য বাংলাদেশে রেমিটেন্স যেভাবে চলে যায় সেটা যেত না, আমরা এই খাতে ওই জায়গায় যেতে পারি নাই। এই আপনি দেখবেন ইসের এই বর্ষা মৌসুম আসলে ডেঙ্গুর যে প্রকোপ দেখা দেয়, সেটাও কিছু কিছু, যেমন পোলিও বলেন, এটা কিন্তু আমরা জিরো পর্যায়ে নিয়ে গেছি। একটা পোলিও হলে আপনি দেখবেন স্বাস্থ্য ডিপার্টমেন্ট সেটা প্রকাশ করবে না, স্বীকার করবে না, সেটাকে চাপা রাখতে। আমরা ভারতের থেকে এই জায়গাটা এগিয়েছিলাম পোলিওর কারণে। পোলিও হলে বিকলাঙ্গ পা হাত পা কি হয়ে যায়, হ্যাঁ, এটা খুব মারাত্মক রোগ। তো এই হাম, আমিও আমার বাচ্চা নিয়ে আমি টেনশনে থাকি ঢাকার বাইরে গেলে এই হামটা নিয়ে, হ্যাঁ, যদিও একটু বড় 12 বছর বয়স। এটা আমার বিশ্বাস অতি সত্তরে বের হয়ে যাবে। বিগত সরকার করে নাই বিধায়, ওরা অদম ছিল বলে আমরা উত্তম হব না। আমাদেরকে এটা দেখো, কারণ এটা গণতান্ত্রিক সরকার, এটা একটা গণতান্ত্রিক সরকার। আমি মনে করি এই বিষয় স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর এদেরকে এটাকে অতীব জরুরি হিসাবে এটাকে মোকাবিলা করতে হবে। আমি মনে করি এটা দেশে এটা একটা সমাজ, তেল নিয়ে অনেক এগুলা পাশে দাঁড়াতে হবে। কারণ বিএনপিকে ভাবতে হবে, আমাদের ভাবতে হবে, আমাদের জনগণের কাছে কালকেই যেতে হবে। আমার সময় খুবই অল্প, আমি একদম শেষে জনাব নূর খানের কাছে আসছি একই বিষয়ে, যে বিশেষজ্ঞরা বলছেন কারণ খুঁজে বের করতে হবে কেন এমনটি হচ্ছে। এক্ষেত্রে বিএনপির কি করণীয় বা আপনার কোনো পরামর্শ আছে কিনা? মানে এখন খুব জরুরি ভিত্তিতে যে জিনিসটা আমাদের বিবেচনায় আনা উচিত বিএনপির, বিশেষ করে যারা রাষ্ট্র পরিচালনা করছেন, সেটা হচ্ছে 19 সাল থেকে আসেনি, ঠিক আছে, আমরা ওটা ভুলে যাই যে আসেনি, কিন্তু এই মুহূর্তে জরুরি এই টিকাগুলো নিয়ে আসা। আমার ধারণা যে ইতিমধ্যে এই ব্যাপারে পদক্ষেপ, আমার ধারণা, আমি নিশ্চিত যে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে দ্রুত টিকা সংগ্রহ করা যায়। মনে হয় এসেও গেছে সম্ভবত, টিকা তো শুরুও হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে এই উপসর্গ নিয়ে মানুষ, মানে শিশুদের মৃত্যুর কথা না, কিন্তু হচ্ছে, তার মানে হচ্ছে এটা আরো শক্তি অর্জন করে আঘাত দিয়েছে, হামটা আরো শক্তিশালী অবস্থান নিয়ে আঘাত দিয়েছে, এটা বিবেচনা করা যেতে পারে। এখন মানে চিকিৎসার সাথে যারা যুক্ত চিকিৎসক বা যারা মানে বিশেষজ্ঞ এবং যারা এটা নিয়ে রিসার্চ করেন, তাদের দায়িত্ব হচ্ছে যে এই হামটি কতটা শক্তিশালী অর্জন করেছে যে শিশুর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। দাঁড়ায় থাকে হ্যাঁ, হামের আদলে অন্য কোনো আসতে পারে। এই জিনিসগুলি দেখা দরকার, এবং কেন আসছে, একটা হচ্ছে আসতে পারে আর কেন আসছে সেই জায়গাটিতে আমাদের কাজ করতে হবে। কিন্তু জরুরি কাজটা হচ্ছে এখনই বাচ্চাদের টিকার কাজটা শেষ করা, এটা হচ্ছে সবচেয়ে জরুরি। কিন্তু আবার পাশাপাশি আমাদের খেয়াল রাখতে হবে, শুধু আজকে আমরা টিকার আলোচনা, গুমের আলোচনা আর মানবাধিকার কমিশনের আলোচনা দিয়ে যাতে না শেষ করি, কারণ সামনের ক্রাইসিসটা আমার কাছে মনে হচ্ছে যুদ্ধের পরিস্থিতি বিশ্বময়, এটা আমাদেরকে খুব কঠিন জায়গায় নিয়ে যাবে, এবং সেইটাকে অ্যাড্রেস করতে হলে আমি আবারও বলছি জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত করা খুবই জরুরি, যেটি
বর্তমান প্রধানমন্ত্রী লন্ডনে বসে বারবার বলেছেন যে আমরা নির্বাচনের পরে জাতীয় সরকার, আচ্ছা ওই পর্যন্ত নাই যাই, অন্ততপক্ষে জাতীয় ঐক্যমত তৈরি করা দরকার, কারণ এই অর্থনৈতিক ক্রাইসিসটাকে মোকাবেলা করা চারটিখানি কথা হবে না, বা এই ধরনের আমরা দেখেছিও জ্বালানি বালাই, সংকটের এই যে হাম বা এই ধরনের বিষয়গুলি মোকাবেলা খুব কঠিন হবে। সুতরাং এই জায়গাটিতে ঐক্যমত প্রতিষ্ঠা করা দরকার। সেটা পার্লামেন্টের ভিতরে হতে পারে, পার্লামেন্টের বাইরে আরো বৃহত্তর আঙ্গিকে হতে পারে। দর্শক, যেমনটি আমরা বলছিলাম, আমরা সমস্ত সংকট থেকে মোকাবেলা চাই, সমস্ত ক্রাইসিস উঠে যেন আমরা ভালো মতো সকলে মিলে দেশ করতে পারি, সেই আশায় আমাদের সকলের হামে আর কোনো মৃত্যু চায় না, এবং সরকার অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা নেবেন, কিন্তু আমাদেরও উচিত নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকা। আজ এখানেই শেষ করছি সংলাপ প্রতিদিন। দেখা হবে আবারও আগামী পর্বে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।